6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলওয়েট মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ AQR দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। দেশের ব্যাংক সহ আর্থিক খাতের বিশ্লেষণে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। মাসুম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি মাসুম, আমরা জানি যে 6টি ব্যাংক মার্জারের সিদ্ধান্তের পর আরও 3টি ব্যাংকের যে অডিট কার্যক্রম সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ হলো যে আমরা কিন্তু এর আগে রিয়েল যে পিকচার এটা কিন্তু জানতাম না ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি লোন যে কোয়ালিটি অথবা আমাদের যে নন পারফর্মিং লোন বা রাইট অফ বা ক্যাপিটাল শর্টফল বা প্রভিশন শর্টফল, এই রিয়েল পিকচারটা কোন ব্যাংকের কি সিচুয়েশন এটা কিন্তু রেগুলেটরি বডি বা আমাদের কাছেও এটা ক্লিয়ার ছিল না। এখন যেটা হচ্ছে, যদি এই ডেলয়েটের মাধ্যমে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল অডিট ফার্ম এবং এদের মাধ্যমে যেহেতু এটা অডিট হচ্ছে, আমরা রিয়েল পিকচারটা জানবো। যেমন এবি ব্যাংক বা আপনার ন্যাশনাল ব্যাংক এবং যেই নতুন যে আরেকটা ব্যাংকের আইএফআইসি ব্যাংকের কথাও হলো, এই যে 3টে ব্যাংক, এই 3টে ব্যাংকের ব্যাপারে যেমন আমরা অনেক দিন আগে থেকেই শুনছিলাম এবি ব্যাংকের বা ন্যাশনাল ব্যাংকের সিচুয়েশনের ব্যাপার। তো এগুলি যখনই হবে, তখন আপনার যখন টোটাল আমাদেরকে এই রিপোর্টটা আসবে, তখন কিন্তু একটি প্রপার পিকচার আপনার সামনে আসবে। তখন রেগুলেটরি বডির জন্য একটা স্পেসিফিক ডিসিশন নেওয়া সম্ভব হবে যে এটাকে আদৌ মার্জারে যাবে বা এটা যেভাবে আছে সেভাবেই রান করবে, এই সিদ্ধান্তটা। এবং এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যদি ব্যাংকিং সেক্টরে যদি আপনি কনফিডেন্স ফিরিয়ে আনতে চান, এছাড়া আপনার কিন্তু কোনো অপশন ছিল না। আমরা লাস্ট যেটা দেখলাম যে মার্জারের জন্য অলরেডি বাংলাদেশ ব্যাংক 5টা ব্যাংকে যে মার্জারের জন্য যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাইমারি, এবং সেইটা কিন্তু ওভারঅল আমরা যদি কনসিডার করি, দ্যাট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন। এবং এটার সাথে সাথে কিন্তু আপনি দেখেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আরও 8টি ব্যাংকের ব্যাপারে বলছে যে তাদের এই অ্যাসেট কোয়ালিটিটা রিভিউ করা দরকার। এবং এইটা যদি করা হয় টোটাল, তাহলে দেখা যাবে যে এই যে ব্যাংকগুলি নিয়ে আমাদের একটা আশঙ্কা ছিল, বা যারা আমানতকারী বা ডিপোজিটর এখানে তাদের যে একটা শঙ্কা ছিল, সেই শঙ্কাটা কিন্তু কাটিয়ে ওঠা যাবে। এবং আমরা কিন্তু ব্যাক টু আবার ব্যাংকিং সেক্টরে যে আমাদের কনফিডেন্স, সেটা কিন্তু রিটার্ন আসবে। কারণ আপনি যদি দেখেন, আমরা যেটা দেখছি কিন্তু রিসেন্টলি আমাদের যে ডিপোজিট গ্রোথ কিন্তু যেভাবে বাড়ার কথা ছিল, যেটা ওভারঅল অন এন্ড অফ আপনি দেখবেন যে 8%-এর উপরে যাচ্ছে না, এটা তার নিচেই আছে। এবং সাথে সাথে আমরা দেখছি যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির বাইরে বা ব্যাংকিং সেক্টরের বাইরে প্রায় কিন্তু আপনি ডিপোজিট বা আপনার যদি লিকুইডিটি গ্রোথ দেখেন, সেখানে কিন্তু প্রায় কত 2,96,000 কোটি টাকা, অ্যারাউন্ড 3 লাখ কোটি টাকা। তাহলে সেটাও কিন্তু ভালো একটা সাইন না, কারণ এই টাকাগুলি কিন্তু ব্যাংকিং চ্যানেলে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি দেখবেন যে প্রাইভেট ক্রেডিট গ্রোথটা আমরা দেখছি 7%-এর উপরে যাচ্ছে না, কারণ এটা একসময় 17-18% ছিল। তাহলে ক্রেডিট গ্রোথ যদি না বাড়ে, তাহলে কিন্তু আপনার কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। আর ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হলে কিন্তু যত দিন যাবে, আমরা দেখেছি যে একসময় আমাদের ইনফ্লেশন 10%-এর উপরে চলে গেল। সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে একেবারে স্ট্রেইট আমরা দেখেছি অনেকগুলি ইনিশিয়েটিভ, তার মধ্যে একটি বড় ইনিশিয়েটিভ যেটা হলো যে আপনি পলিসি রেট দেখেছেন যে একেবারে হাই এন্ডে 10% রেখেছে। তারপরে ইন্টারেস্ট আমাদের যে 6-9 ছিল সেটাকে উঠিয়ে দিয়ে আবার তারা কিন্তু ইন্টারেস্ট রেটটা, যেমন আমরা ট্রেজারি বন্ড বা বিলে দেখেছিলাম যে 13% পর্যন্ত ইন্টারেস্ট রেট চলে গিয়েছিল। তার মানে হলো ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। এবং সেইভাবে আমরা যেভাবে দেখেছি যে মনিটারি পলিসিতেও একটা ভালো কন্ট্রাকশনারি অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, এইভাবেই কিন্তু চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওভারঅল আপনাকে যদি ব্যাংকিং সেক্টর যদি নেট অ্যান্ড ক্লিন না হয়, এবং সেখানে যদি ট্রাস্ট বা কনফিডেন্স যদি
ডিপোজিটরদের না হয়, সেখানে যদি শঙ্কা থাকে যে আমার টাকাগুলি হয়তোবা ডিপোজিট যেটা আছে সেটা নাও থাকতে পারে, এবং সেটার সাথে সাথে আপনি দেখেছেন যে নন ব্যাংক যেগুলি আছে আমাদের লিজিং কোম্পানিগুলি, সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি 35 এর মধ্যে প্রায় 20টির মতো কিন্তু ভেরি আশঙ্কাজনক অবস্থায়। এবং সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক আমি দেখেছি যে রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ নিয়েছে, অনেকগুলিকে লাইসেন্স ক্যান্সেল কেন করা হবে না সেটা শোকজ দেওয়া হয়েছে। কিন্তু এইগুলি একটা টোটালি একটা কিন্তু প্রপার অ্যাপ্রোচে আসতে হবে। টোটাল ব্যাংকিং সেক্টর, আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাথে সাথে ব্যাংক, এটা টোটালটাকে একটা ইনক্লুসিভ স্টেজে আসতে হবে, এবং যেগুলি আর কন্টিনিউ করা যাবে না সেটাকে আমি যেটা দেখি যে একেবারে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, যে মার্জারে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না। আপনি দেখবেন যে 90s যেমন সাউথ কোরিয়াতে আমরা দেখেছি, থাইল্যান্ডে আমরা দেখেছি, আমরা ইভেন ইন্ডিয়াতে দেখেছি, এবং অনেক দেশে যেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যখন ফেস করেছে তারাও কিন্তু এই মার্জার অ্যাপ্রোচে গিয়েছে। কিন্তু মার্জার অ্যাপ্রোচে গেলেই হবে না, এটার জন্য যারা দায়ী ছিল তাদেরকে আপনাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। যেমন আমরা দেখেছি গ্রিসে যারা মার্জার হয়েছে কিন্তু যারা এটার সাথে কানেক্টেড ছিল বা যারা এটাকে অ্যাবিউজ করেছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনেনি, এবং সেই জন্য কিন্তু আমরা দেখেছি মার্জার ফেইল করেছে। তাহলে আপনাকে যারা প্রকৃত দোষী সেটা একটা প্রপার আপনাকে ইনভেস্টিগেশন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাহলেই ফিউচারে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেইটার দিকে কিন্তু নজর রাখা যাবে। কিন্তু এবং এখানে আপনাকে টোটাল একটা ইকোসিস্টেম ডেভেলপ করে আনতে হবে, যে ইকোসিস্টেমের মধ্যে কেউ যদি অপরাধ করে তাহলে তাকেই কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। সেইভাবে যদি আমরা যাই তাহলে আমার মনে হয় দের ইজ এ ভেরি গুড চান্সেস যে আমাদের ব্যাংকিং সেক্টর আবার একটা রিভাইভিং, এবং আমাদের যে দেখবেন যে মোস্টলি আমাদের যে ইনভেস্টমেন্ট এটা কিন্তু ব্যাংকিং সেক্টর ওরিয়েন্টেড, এটা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে আসে না। বাট ওভারঅল হেলদি ইকোনমিতে আপনি দেখবেন 70-75% কিন্তু আসে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে, সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমাদের কিন্তু মোস্টলি আসে হলো ব্যাংকিং সেক্টর থেকে। তাও আপনি দেখবেন যে টোটাল যে ডিপোজিট পুরো ওয়ার্ল্ড বাংলাদেশের, সেটা দুটো সিটি ঢাকা এবং আপনার চিটাগাং বেস মোস্টলি আমাদের ইনভেস্টমেন্টগুলি হয়ে যায়। তার কারণে অন্যান্য যে দেশের সেখান থেকে অনলি ডিপোজিট কালেক্ট হয় কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাহলে এই টোটাল একটা ইকোসিস্টেম আমাদের ডেভেলপ করতে হবে, এবং শুধু দুটো সিটি ওরিয়েন্টেড হলে হবে না, এটা আমার মনে হয় একেবারে গ্রামে গঞ্জে সকলকে ইনক্লুসিভ অ্যাপ্রোচে যদি যাই তাহলে আমরা অনেক ভালো করব। জি, জনাব মাসুম, আপনি বলছিলেন যে এই যে কনফিডেন্টের কথা বলছিলেন, এই প্রতিষ্ঠানগুলো যেগুলো অডিটের সিদ্ধান্ত হয়েছে সেগুলো তো দীর্ঘদিন ধরে তারা তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। তো সেটি কি নজরদারি ছিল না? এই যে ব্যাংক খাতে মার্জারের ইস্যুটা নতুন করে আসছে, সেটি আসলে ঘুরে দাঁড়াবে কিনা ব্যাংক খাতগুলো? এটা অবশ্যই আপনি ভালো কথা বলেছেন, যে ওই যে আমি বললাম যে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার, এখানে টোটাল ইকোসিস্টেমটাই ফেল করেছে। যেমন ধরেন আপনার যারা রেগুলেটর তারা এখানে ফেল করেছে, আপনার ব্যাংকের মধ্যে আপনার বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট বোথ এখানে করাপশনের সাথে ইনভলভ ছিল। ইভেন যারা আপনার ক্লায়েন্ট ছিলেন, যারা লোন নিয়েছে তারা ইনভলভ ছিল। তাহলে এইখানে টোটাল ইকোসিস্টেমটাই আমার মনে হয় যে করাপশনের সাথে ইনভলভ ছিল, যার জন্য এটা কাজ করেনি। বাট এখন বাংলাদেশ ব্যাংকের সাথে কাছে কিন্তু এই মার্জার ছাড়া আর কোনো ধরনের অপশন নেই। কিন্তু এইটাকে যদি প্রপারলি করা যায় তাহলে কিন্তু এটা আবার ব্যাক করার একটা সুযোগ আছে। বাট এখানে যারা অলরেডি এটার সাথে ইনভলভ ছিল, যাদের নেগেটিভ বা যারা অ্যাবিউজ করেছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। যদি ওইটা আনা যায়, এবং এখানে কিন্তু আপনার একটা হিউজ পরিমাণের টাকার দরকার হবে, এবং সেইটা বাংলাদেশ ব্যাংক যেমন ওই 5টা মার্জারের ব্যাপারে বলছে যে আপনার 20,200 কোটি টাকা তাদের সোর্স থেকে দিবে। তাহলে এইটা তো আলটিমেটলি ধরেন এই যারা ট্যাক্স পেয়ার তাদের মানি। তাহলে এই ট্যাক্স পেয়ারদের যে কম্পেনসেট করা হচ্ছে এখানে, সেইটা যাতে প্রপারলি ইউজ করা হয়, সেটাকে যেন আবার অ্যাবিউজ না হয়, সেইখানে আপনার মাথায় রাখতে হবে। কারণ আবার নতুন এই 3টা ব্যাংক যদি আপনি ইয়েতে আনেন এবং আরো 8টা ব্যাংক, এই মোট 11টা ব্যাংক, এখানে কিন্তু হিউজ আপনার এক্সটার্নাল ফাইন্যান্সের প্রয়োজন হবে। এই এক্সটার্নাল ফাইন্যান্সটা কারা দিবে? এটা কি বাংলাদেশ আমাদের গভর্নমেন্টের এন্ড থেকে আসবে, না স্ট্র্যাটেজিক পার্টনার হবে, না এইভাবে আমাদেরকে ওভারঅল চিন্তা করে আমাদেরকে একটা কালেকটিভ অ্যাপ্রোচে আসতে হবে। অনলি দেন ব্যাংকিং সেক্টরকে আবার আমরা সেই কনফিডেন্সের জায়গায় নিয়ে আসতে পারবো।
জি জনাব মাসুম, আমরা একেবারে আলোচনা শেষ দিকে চলে এসেছি। একেবারে প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে ভবিষ্যতে রাজনৈতিক সরকার গঠিত হবে, তারা আসলে এই অস্থিরতা কমাতে কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে? অবশ্যই আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আসে, তাদের এখানে যেটা অ্যাপ্রোচ হবে, যেটা আমাদের অলরেডি যে আপনি দেখেছেন যে ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্স করা হয়েছে, সেটাকে একটা আইনভাবে, যেমন ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 আছে, সেটাকে পার্লামেন্টে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট হিসাবে নতুন করে করা হবে, এবং এই অর্ডিন্যান্সটাকেও একটা অ্যাক্ট হিসাবে, এবং আমাদের ফাইন্যান্সিয়াল রেগুলেটরি রিলেটেড যতগুলি আইন, এই যে যেমন বাংলাদেশ ব্যাংককে সুপ্রিম পাওয়ার দেওয়ার একটা অথরিটির করা হচ্ছে ড্রাফট, এবং অন্যান্য যে ব্যাংকিং আইনগুলি, যেমন অর্থ ঋণ আদালত আইন আছে, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট আছে, এই আইনগুলি, কোম্পানি আইন আছে, এই আইনগুলিকে আমাদেরকে আপডেট করতে হবে। কারণ মোস্ট অফ দি আইনই আমরা দেখছি যে 20, 25, 30, 40, 50 বছর আগের আইন। তো সেই আইনগুলিকে এই অ্যামেন্ডমেন্ট কাটাছিড়া না করে একেবারে ফ্রেশ একটা প্রপার একটা আইন করতে হবে। প্রত্যেকগুলি নতুন নতুন ভালো, একেবারে ওয়ার্ল্ড কনসিডার করে, হেলদি ইকোনমির যে তাদের যে আইনগুলি আছে সেটাকে কনসিডার করে ওইভাবে আইন করতে হবে, এবং সেই আইনগুলি বছরে একবার করে রিভিউ করে, যেমন দেখি আমরা সিঙ্গাপুর যদি দেখি, বা হংকংকে দেখি, বা ইউরোপিয়ান কান্ট্রিতে দেখি, এই ফাইন্যান্সিয়াল আইনগুলি যেহেতু রেগুলার বেসিস কিন্তু আপনি দেখবেন যে চেঞ্জেস হচ্ছে, তাহলে সেইখানে এটা যুগোপযোগী কিনা সেটাকে আপডেট করে রাখতে হবে, এবং সেই জন্য একটা রিভিউ কমিটি থাকবে, রেগুলার বেসিস এটাকে রিভিউ করবে, এবং সমাজের বা আমাদের নেসেসিটি অনুযায়ী সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হবে। জি মাসুম, জনাব মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা যুক্ত হয়েছিলাম একজন অতিথির সঙ্গে।